আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের প্রোগ্রেসিভ লাইফে আরেকটি আলোচনায়। আমি সাফায়াত যথারীতি আছি আপনাদের সাথে। আমাদের সাথে আছেন আমাদের নিয়মিত আলোচক জনাব ইমতিয়াজ মির্জা। এবং আমরা আজকে আমাদের মাঝে আরেকজন বিশেষ অতিথিকে আমরা আমন্ত্রণ জানিয়েছি। কেন আমাদের আজকের এই অতিথিকে আমন্ত্রণ জানিয়েছি তার একটু আমাকে আগে একটু ব্যাকগ্রাউন্ডটা দিয়ে নিতে হবে। আমরা জানি বাংলাদেশ ক্রিকেট দল বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করছে বিশ্বকাপ উপলক্ষে। এবং আমাদের ক্রিকেট দলের অবস্থাটা খুব একটা ভালো না। আমরা যারা বাংলাদেশের ক্রিকেট প্রেমী, যারা হারলেও বাংলাদেশ, আমরা জিতলেও বাংলাদেশ, মানে আমাদের বাংলাদেশ ক্রিকেট টিম হচ্ছে কি আমাদের সবকিছু, আমাদের ধ্যান ধারণা, আমাদের জ্ঞান জ্ঞান, আমাদের সবকিছু হচ্ছে আমাদের ক্রিকেট টিম। এই ক্রিকেট টিম হারলে আমরা একদম কেঁদে আমরা বুক ভাসিয়ে দিই। যখন জিতে, যখন জিম্বাবুয়ের সাথে যখন সিরিজ জিতে যায়, একদম সেই 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 সিরিজ জয়ের আনন্দে আমাদের মানে বিশ্ব জয়ের আনন্দ আমরা, আমাদের মনে হয় যে এই জিম্বাবুয়ের সাথে সিরিজ জয়টাই আমাদের কাছে বিশ্ব জয়ের মতো আমরা আমরা সেলিব্রেট করি। তো এই টিমের যখন আমাদের আমরা এখন দেখতে পাচ্ছি যে অবস্থাটা খুব একটা ভালো যাচ্ছে না। আমরা যেখানে আমেরিকার মতো টিম, যেখানে সব হচ্ছে গিয়ে পার্ট টাইম প্লেয়ার বা যারা হচ্ছে গিয়ে শখের অ্যামেচার প্লেয়ার, তাদের কাছে আমরা দুটো ম্যাচ হেরে যাচ্ছি। এবং তাও তৃতীয় ম্যাচটা যখন জিতছি, কখন জিতছি, যখন তারা তাদের মেইন প্লেয়ারদেরকে রেস্ট দিয়ে দিচ্ছে, তখন আমরা জিতছি। তো এইরকম একটা পরিস্থিতিতে আমাদের আমাদের এই প্রাণের দল, আমাদের একদম আমাদের দিলের, আমাদের আমাদের হৃদয়ের স্পন্দন যে বাংলাদেশ টিম, এই এই ক্রিকেট টিমের আসলে আমরা আমরা একটু চাচ্ছিলাম যে তাদের একটু আমরা যারা আমাদের খেলোয়াড়রা বা আমাদের টিমের সাথে যারা অন্যান্য অফিসিয়াল যারা বিভিন্নভাবে ইনভলভ, তাদের একটু সাইকো অ্যানালাইসিস করতে, যে আসলে তাদের মানে মনস্তাত্ত্বিক কি কোনো সমস্যা হচ্ছে, বা তাদেরকে কি আমরা মনস্তাত্ত্বিক ভাবে কোনো রকমের আমরা সাহায্য সহযোগিতা করতে পারি কিনা। তো এই জন্য আজকে আমরা আমাদের যে বিশেষ অতিথিকে আমন্ত্রণ জানিয়েছি, একজন বাংলাদেশের অত্যন্ত বিখ্যাত, তিনি একজন সাইকোলজিস্ট, জনাব হাই হাই আমিন। হাই হাই আমিন ভাই, আপনাকে ধন্যবাদ আমাদের মাঝে আসার জন্য, আমাদেরকে সময় দেওয়ার জন্য। আমরা জানি আপনি অনেক ব্যস্ত, আপনি আপনি চেম্বার করেন, আপনি দিনে অনেকগুলো আপনি রোগী দেখেন। তো এর ভিতরে আপনি আমাদেরকে সময় দিচ্ছেন, তার জন্য আমরা আপনার প্রতি কৃতজ্ঞ। আসসালামু আলাইকুম সাফেদ ভাই, আপনাকে ধন্যবাদ আমাকে ডাকার জন্য। তো মির্জা ভাই, আমি আপনার কাছ থেকেই আমি প্রথম প্রশ্নটা আমি আশা করবো আপনি যদি আমাদের একটু হাই হাই আমিন ভাইকে একটু প্রশ্ন করতেন। জি। ডক্টর, হ্যাঁ হ্যাঁ, আপনার বিগ ফ্যান। তো আমার একটা কোয়েশ্চেন, আপনার পডকাস্ট আমি নিয়মিত ফলো করি এবং আপনার পডকাস্ট ফলো ফলো করার পর আমার ভিতরে ধর্মীয় চেতনা মাঝে মাঝে জেগে উঠছে। তো এখন আমি জানি যে আপনি একজন সাইকোলজিস্ট হলেও মানে ধর্মীয় কথাবার্তা বলতে বেশি পছন্দ করেন। তো একটা আপনার টেক দেখলাম, সেখানে বলতেছে যে এই যে ক্রিকেটাররা আপনার এই দেশ বিদেশে ঘুরে বেড়ায়, এটার পিছনে প্রবাসীরাও দেশের বাইরে চলে যায়। আপনি একটা ইন্টারেস্টিং টেক নিয়েছেন এটার ব্যাপারে। আমি আপনার মুখেই জানতে চাইবো যে আম, এটা মানে কিভাবে আপনি কেন বললেন? আমি আপনার প্রশ্ন উত্তর দেওয়ার আগে আমার ব্যাপারে একটু বলে নেই। তো আমি ইঞ্জিনিয়ারিং পড়ছিলাম। ইঞ্জিনিয়ারিং পড়ার সময় আমার অন্যদের থেকে একটু বেশি সময় লেগেছে, অন্যদের 4 বছরে শেষ হয়ে যায়, আমার প্রায় 15 বছরের মতো লেগেছে। এনিওয়ে, এই ইঞ্জিনিয়ারিং পড়ার সময় আমি খেয়াল করলাম যে সমস্ত ধরনের মেশিনারিজ, মানে যন্ত্রপাতি, ইঞ্জিনিয়ারিং ইকুইপমেন্ট, এদের এদের মনের কথা আমি বুঝতে পারি। যখন আমি বুঝলাম যে আমি জড় পদার্থের মনের কথা যদি বুঝতে পারি, তা আমি তো মানুষের মনের কথা বুঝতেই পারবো। আর মানুষের মনের কথা বুঝতে পারলে তো মানুষের মনের ভিতর যেসব সমস্যা আছে সেগুলোর সমাধান করা আমার পক্ষে অন্যদের থেকে একটু হলেও সহজ হবে। সেই জন্যই আমি ইঞ্জিনিয়ারিং এ ডিগ্রি থাকা সত্ত্বেও এবং মেডিকেল সায়েন্স বা মনোবিজ্ঞানের উপর ডিগ্রি না থাকা সত্ত্বেও একজন সাইকিয়াট্রিস্ট হয়ে গেলাম, শুধুমাত্র মানুষকে সাহায্য করার জন্য। কারণ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন শুধু দুটা কাজের জন্য। একটা হলো সব সময় তার ইবাদত করা, আর তার বাকি বান্দাদেরকে যতভাবে সম্ভব সাহায্য সহযোগিতা। এনিওয়ে, এখন আমি যে আপনি যে প্রসঙ্গটা তুললেন, আমি এটা বলতে চাচ্ছিলাম যে বাংলাদেশের যারা ধনী বাংলাদেশি আছে, আপনি সবসময় খেয়াল করে দেখবেন যে এরা সাধারণত ঠান্ডার দেশে যায়, নর্থ পোলে, আলাস্কায়, আর্কটিক সার্কেলের আশেপাশে, অ্যান্টার্কটিকা, এইসব দেশে যায়। তাদেরকে দেখবেন ডেনমার্কে যেতে, তাদেরকে দেখবেন আমেরিকা যেতে, সব ঠান্ডার দেশে। আর যারা গরিব বাংলাদেশি, একেবারে ফকিন্নি তাদেরকে বলে, তারা সাধারণত যায় এই অত্যন্ত গরম দেশে, মরুভূমির দেশে, সৌদি আরব, কাতার,
এইসব দেশে যায়। আর এই আসা যাওয়ার মাঝখানে বাংলাদেশি মধ্যবিত্তরা তারা পুরোপুরি পাতালে চলে গেছে হ্যাঁ, দেশের প্রচার কারণে। এরা পাতালে, মানে এরা কি এরা পাতালে চলে গেছে, মানে এদের ডেস্টিনেশন কি পাতালে একদম? মোটামুটি এখন তাই দেখা যাচ্ছে যে তারা মোটামুটি গাড্ডায় পড়ে গেছে এবং তাদেরকে নিজেদেরকেই উঠতে হবে, কিন্তু তাদের উঠার খুব একটা ইচ্ছা আমি দেখতে পাচ্ছি। আর আচ্ছা, থ্যাংক যেহেতু ইউ ডক্টর। ডক্টর, হ্যাঁ হ্যাঁ স্যার, স্যার, তো নেক্সট কোয়েশ্চেন যে আপনি আম, আমাদের যে সুপারস্টার মিস্টার সাকিব, আপনি জানেন তার ভিতরে একটা মানে ওয়াইল্ড চাইল্ড টাইপের একটা ভাব আছে তার, এবং সে আমাদের সবচেয়ে বড় হিরো, আমাদের মুক্তিযোদ্ধাদের সমকাতারে আমরা তাকে নিয়ে আসছি। সে জীবিত অবস্থায় সে খেলা, মানে অ্যাক্টিভ খেলোয়াড় হিসাবেই তাকে আমরা এমপি পদ দিয়ে দিচ্ছি, যাতে সে আরো ভালোভাবে লুটপাট চালাতে পারে, কারণ তার না না তার মির্জা ভাই, চাহ আপনি মির্জা ভাই, আপনি ভাই বলতে পারেন না। উনি বাংলাদেশের জান, বাংলাদেশের প্রাণ, সাকিব আল জি হাসান। জি জি, আপনি বাংলাদেশের প্রাণ, সম্মান দিয়ে কথা আমাদেরও বলবেন। প্রাণ, এবং ওনারকে নিয়ে আমরা খুবই মানে চিন্তায় থাকি। তো আপনি ফ্রম আ সাইকোলজিস্ট পার্সপেক্টিভে ওনার যদি সাইকো অ্যানালিসিসটা করতেন তাহলে আমাদের জন্য অনেক সুবিধা হতো। দেখেন, আমি সাকিবের সাথে আমার নিজের অনেক মিল খুঁজে পাই। আমি পড়লাম ইঞ্জিনিয়ারিং, কিন্তু আমি চাই, কারণ কি এখানে ধান্দা বেশি, এখানে পানি বেশি। আমি ঠিক। স্বার্থপর। সাকিবের এই জিনিসটা আছে, সাকিব হলো এমন একজন মানুষ, সে তার যে ডেফিনেশন অফ সাকসেস আছে সেটার জন্য সে যে কোনো কিছু করতে পারবে। মানুষ খুন করা থেকে শুরু করে যে কোনো ধরনের খারাপ কাজ করতে তার চোখের পাতাও নড়বে না। এবং সে কিন্তু তাই করে যাচ্ছে, সে পয়সা কামাচ্ছে। সে যদি জাস্ট তার এই জীবনের সাথে একটু আল্লাহর নাম, একটু নামাজ পড়া, একটু রোজা রাখা, একটু ইসলামের পথে চলে আসতো। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যেমন সবকিছু করছেন, ঠিক না, পাশাপাশি উনি কিন্তু আহ আল্লাহর সাথে তার একটা কানেকশন আছে। লোকজন বলে তাহাজ্জুদের তার নামাজ নাম পড়েন। আগে হ্যাঁ অবশ্যই তার যদি নামাজ পড়ে, এবং সবাই বলে যে তার নামের আগে হজরত লাগানো উচিত, সেরকম ভাবে সাকিবেরও এই জিনিসটা ফলো করা উচিত। সে যদি তার জীবনে আরেকটু ইসলাম নিয়ে আসতে পারে তাহলে কিন্তু মোটামুটি আহ, সাকিবকে থামানো যাবে না। আমি সাকিবের মানসিকভাবে অত্যন্ত স্ট্রং একটা মানুষ মনে করি। আসলে কিন্তু স্ট্রং সাকিব হলো তার সবকিছু তার চাই, তার কোনোভাবেই তার চাহিদা পূরণ হতো না। সে তো অনেক শত কোটি টাকার মালিক, তারপরে সে এত তার চাহিদা কেন? এটা কারণটা কি বলবেন আমাদের? আমাকে দিয়ে এক্সপ্লেন করি। দেখেন, আমি সাইকিয়াট্রিস্ট হিসেবে ভালো ব্যবসা করছিলাম, আমার তো ইউটিউব চ্যানেল খোলার কোনো দরকার ছিল না। আমি খুললাম ইউটিউব চ্যানেল, সাইকিয়াট্রিস্ট হিসেবে ইউটিউবে কথা বলা শুরু করলাম। আমার তো পডকাস্ট করার কোনো দরকার ছিল না। পৃথিবীর তামাম বিষয়, আমি কোন বিষয়ে পডকাস্ট করি নাই আমি? মানুষ কোথায় টাকা ইনভেস্ট করবে সেখান থেকে শুরু করে কালো হয়ে যাওয়া পাতিলের তলা কিভাবে মেজে চকচকে করতে হবে সেটা পর্যন্ত সমস্ত টপিক আমি কভার করেছি। এই যে মানুষের একটা ইচ্ছা যে আরো চাই আরো চাই, এটা এটা একটা ইনহেরেন্ট কিলার ইনস্টিংক্ট। এটা সবার থাকে না, এটা আমার আছে, এটা সাকিবের আমার থেকে বহুগুণ আছে। আমি কোনো সমস্যা তার দেখি কি না। বাল্যকালে কোনো সমস্যা ছিল এটা হওয়ার কারণে, বা এটা কি কারণে এটা হ্যাঁ, হলো তার? এটা একটা কমন ফেনোমেনা পৃথিবীতে আছে, যে যারা ছোটবেলা উম তাদের যে শখ আহ্লাদ ছিল সেগুলি যখন ঠিক মতো পূরণ হয় না, তারা বড় হওয়ার পর বিভিন্ন ধরনের মানে আর তাকে লক্ষ্যে পৌঁছানোর জন্য সব ধরনের সবকিছু করতে রাজি হয়ে যায়। এই সম্ভাবনা সেখানে রয়েই যায়। বাট এই কথা তো কাউন্টার প্রোডাক্টিভ হবে, এই জন্য আমি নিজের থেকে এই কথা তুলতে চাচ্ছি না। আপনি বললেন যেহেতু তাই আমি ধন্যবাদ। আচ্ছা, আমি তোমাদের একটা প্রশ্ন করি এখানে, হাই হাই আমিন ভাই। সেটা হচ্ছে, আমাদের ধরেন আমাদের বাংলাদেশ টিমের, মানে যদিও উনি খেলেন না, মানে প্লেয়াররা তো মাঠে খেলে, কিন্তু আমাদের কিছু কিছু মানুষ কিন্তু আবার মাঠের বাইরেও খেলে। হ্যাঁ, তো যেমন হচ্ছে গিয়ে ধরেন আমাদের ম্যানেজার, তো আমাদের সুজন ভাই, ওনাকে ধরেন উনি একসময় প্রচন্ড জোরে বল করতেন দেখে অনেকে তাকে গতির দানবও ডাকে। আমরা আমরা যেহেতু মানে আমাদের সেই শৈশবে বা কৈশোরে তার সেই খেলা দেখেছি, তার সেই প্রচন্ড গতির বোলিং আমরা দেখেছি। তো তাকে নিয়েও তো ধরেন অনেক রকমের সমালোচনা আছে। তো উনি আসলে, উনাকে আপনি কিভাবে উনার সাইকোঅ্যানালাইসিসটা করবেন? দেখেন, সুজন বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে সবচেয়ে সাহসী মানুষদের মধ্যে একজন। দেখেন, আমরা দেখেছি সুজন ক্যাসিনোতে যায় জুয়া খেলতে। জুয়া জিনিসটা কি? পুরোপুরি রিস্ক। আপনি আপনার টাকা এক জায়গায় রাখতেছেন, এটা হয় আপনি ডবল পাবেন, দ্বিগুণ পাবেন, তিনগুণ পাবেন,
অথবা কিছু নাও পেতে পারেন, এর পুরো টাকাটাই পানিতে চলে যেতে পারে। আপনি চিন্তা করে দেখেন আপনার কি পরিমাণ সাহস লাগবে এই ধরনের একটা জিনিস। এবং জুয়া মানুষ খেলে যারা, তারা কিন্তু এনজয় করে ব্যাপারটা, যে এই ধরনের থ্রিল এনজয় করে, যার মধ্যে এই ধরনের সাহস আছে। আমাদের তো সেরকম লোকই দরকার, ঠিক না? আমি সেদিক থেকে আমি মনে করি সুজনকে আরো বেশি দায়িত্ব দেওয়া উচিত। কোচ টোচ বিদায় করে সুজনকে কোচ কাম ম্যানেজার কাম এভরিথিং বানিয়ে দেওয়া উচিত। তাহলে অন্য ছেলে পেলেরাও টিমের, তারা বুঝতে পারবে যে সাহস মানুষকে কোথায় নিয়ে যেতে পারে। আম, আমরা তো জানি যে আপনি সাহস করে আগে না বাড়লে আসলে আগে বাড়া হয় না। ধন্যবাদ। ফরচুন ফেভার্স দ্য ব্রেভ, তাই না? হুম। অফকোর্স ফরচুন ফেভার্স, আমি এটাই খুঁজছিলাম, মাথায় আসছিল। জি। তো নেক্সটে চলে যাই যে আমাদের যে বিসিসিবির মহাপরিচালক যে যিনি দীর্ঘদিন ধরে তার পদ ধরে রেখেছেন এবং বাংলাদেশ টিম হারুক জিতুক তার সাথেই আছে, তাকেই বিশ্বাস করছে। মাননীয় প্রধানমন্ত্রী তাকেই দায়িত্ব দিয়ে রেখেছেন, কারণ উনি বাংলাদেশকে সাফল্যের মানে চূড়ায় নিয়ে যাচ্ছেন। বাংলাদেশ 11 নম্বর টিম ছিল, এখন 9 নম্বর টিমে উত্তীর্ণ হয়েছে ওনার কারণে। এটা ওনার টেনিওর একমাত্র অবদান। আম, তো আহ, ওনার সাইকো অ্যানালিসিসটা খুবই ইন্টারেস্টিং, কারণ ওনার উপরে এই 900 কোটি টাকার বিসিবির আপনার এত বিশাল একটা দায়িত্ব। আপনি কিভাবে দেখেন এটা? দেখেন, ওনার দায়িত্বটা নিয়ে আমাদের বোঝার একটু ভুল আছে। আপনি যতই প্রতিভাবান হন, আপনি যতই মেটিকুলাসলি একটা সিস্টেম দাঁড়া করান, দিন শেষে ভাগ্যের একটা এলিমেন্ট রয়েছে। আমি ওয়াসিম আকরামের একটা ইন্টারভিউ দেখেছি। ইন্টারভিউতে ওয়াসিম আকরাম বলেছে যে শ্রীলঙ্কার সাথে একটা হ্যাট্রিকে তৃতীয় বলটা সে ইনসুইং করার জন্য ছুড়েছিল, কিন্তু বলটা মাটিতে পড়ার পর আউট। এবং সম্ভবত মহিলা জয়বর্ধনে ওয়াজ দ্য থার্ড পার্সন হু গট, যে আউট হয়ে যায় ওই বলে। তাহলে বুঝেন যে ভাগ্য যদি তাকে সুপ্রসন্ন না হতো, ওই মুহূর্তে তার ইনসুইং এর গ্রিপে ধরা বলটা আউটসুইং করতো না, এবং মহিলা জয়বর্ধনে আউট হতো না, তার হ্যাট্রিকটা পেতো না। এখন এই ভাগ্যটা কোত্থেকে আসে? এই ভাগ্যটা আমাদেরকে দেয় আল্লাহ রাবুল আলামিন। এবং আমাদের, তার মানে কি, এই যে ভাগ্যের সাথে আল্লাহ রাবুল আলামিন বা ধর্মের একটা খুব কঠিন যোগসূত্র আছে, রাইট? এবং আমাদের দলের, ক্রিকেট দলের টুকটাক সাকসেস যাই আসছে, এটার সাথেও কিন্তু আল্লাহ রাবুল আলমিনের একটা যোগসূত্র আছে। তার ইচ্ছা ছাড়া তো এটা সম্ভব হতো না। এবং তার কাছে আমরা যে ক্রিকেট খেলছি, দেশের কোটি মানুষ যে অপেক্ষায় বসে আছে এই পয়গামটা পৌঁছে দেয়, এটা হলো পাপন সাহেবের কাজ। উনি গভীর রাতে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফোন করে বলেন যে আমার হাতে 6টা উইকেট আছে, 40 রান করতে হবে, ওভার আছে মাত্র 4টা, আপা প্লিজ দোয়া করেন। এখন শেখ হাসিনা জায়নামাজে বসে তাহাজ্জুদের নামাজ পড়েন, আমরা এই পাহাড় উতরায় যাই। এইভাবেই তো জয়গুলো আসে, শুধুমাত্র মাঠের ক্রিকেটে তো হয় না। জি। আপনি যত কথাই বলেন, দিন শেষে একটা আধ্যাত্মিক শক্তির সাপোর্টও লাগবে। তো উনি কিন্তু উনার জায়গা থেকে এই কাজটা যথেষ্ট ভালোভাবে সার্ভ করেছেন। যেই কয়টা ম্যাচ আমরা জিতেছি, এবং ম্যাচ জিতার পিছনে যতটুক আধ্যাত্মিক শক্তির প্রয়োজন ছিল, সেটা কিন্তু উনার মাধ্যমেই আমাদের কাছে এসেছে, এবং আমরা ফলগুলো পেয়েছি। তো আমি উনার সাইকো অ্যানালিসিস না করে এতটুকু বলতে পারি যে যেই কয়টা জয় আমরা পেয়েছি এখন পর্যন্ত, এটার পিছনে ওনার যথেষ্ট পরিমাণ অবদান আছে। আর আপনি যেহেতু সাইকো অ্যানালিসিস এর কথা বলছেন, কিছু কিছু জিনিস আহ আমাদেরকে বলতেই হবে। যেমন মোস্তাফিজ আমরা দেখি যে বেশ ভালো খেলেন যখন চেন্নাই সুপার কিংস এর হয়ে খেলেন, রাইট? এবং এখানে আসার পর, আমেরিকাতে আসার পর তার এই ওয়ার্ল্ড কাপে গিয়ে কিরকম জানি খই খেই হারানো মনে হচ্ছে। তো ওকে দেখে, ওর বডি ল্যাঙ্গুয়েজ দেখে আমার মনে হচ্ছে হোম সিক। ও চেন্নাই সুপার কিংস কে সম্ভবত হোম মনে করে, কারণ মানুষের পারফরমেন্স যেখানে ভালো থাকে তাকে সেখানেই সে কি বলে হোম হোম মনে করে। হোম আসলে একটা স্থায়ী জায়গা না, হোম আসলে মানুষের মাথার, ঠিক আছে? আর আমি, এখন ও তো, ওকে তো আর আমরা চেন্নাই সুপার কিংস দিতে পারবো না। এখন ও যেটা করতে পারে, যে উনি বিভিন্ন ভাবে ও নিজেকে হোম ফিল করানোর জন্য আহ ওই চেন্নাই সুপার কিংস এ খেলার সময় তার আশেপাশে যা হতো সেগুলি ইয়ে করতে পারে। সে সে তামিল ভাষায় কথা বলতে পারে একা একা, তার মনে হবে সে চেন্নাইতে আছে।
সে হলুদ রঙের ধোনির আন্ডারওয়্যার এবং সাথে তার যোগাযোগটা কিরকম ধোনির সাথে? ধোনি তো উইকেট কিপার এবং সে একজন বলার, সো বলারের সাথে উইকেট কিপারের কানেকশন বরাবরই অনেক গভীর হয়। এটা কি পিতা আর তার পুত্রের সম্পর্কের মতো, মানে ড্যাডি ইস্যু আছে তার? অবশ্যই অবশ্যই কিছু তো, আপনি কি তাহলে, ধোনি যেই মাঠে থাকবে সেই মাঠে কোনো নতুন ছেলে যখন খেলতে আসবে তার মধ্যে তো এক ধরনের সান, এটা কি বলবো, মানে এক ধোনি ধরনের যেই মাঠে আছে ট্রানজিশন। ওই মাঠে গরিব থাকতে পারে না, যদি আমরা যোগ হ্যাঁ করি। অবশ্যই, এবং ওর তো এই ধরনের গ্রো করাটা খুবই স্বাভাবিক। আমি ওকে বলবো যে সো দ্যাট হি ক্যান ফিল অ্যাট হোম। ও চেন্নাই সুপার কিংস এ থাকতে যেগুলো করতো, যে ধরনের, যেমন ইয়েলো কালারটা চেন্নাই সুপার কিংস এর জার্সির কালার, তো ও কিন্তু ও ও হলুদ হলুদ রঙের আন্ডারওয়্যার এবং স্যান্ডেল গেঞ্জি পড়তে পারে নিচে, যেটা তাকে এক ধরনের মানসিক শাস্তি দিবে যে হ্যাঁ সে ওই ইয়েলো কালারের সাথে আছে। এইভাবে এইভাবে চাইলে করা যায়। তারপর যেমন যেমন যে আমাদের দুইজন প্লেয়ার, যে আমাদের জাতীয় দলের সবচেয়ে কনফিউজ দুইজন প্লেয়ার, লিটন সরকার আর সৌম্য দাস। দেখেন, ওরা তো খুবই কনফিউজড। ওদেরকে দেখলে মনে হয় যে ওরা মানে ভয়াবহ রকমের যে হুজ ইউর ড্যাডি টাইপের একটা সিন্ড্রোমে ভুগছে, যে তারা জানেই না তারা কে, যে সে উইকেট কিপার, সে ব্যাটসম্যান। আহ আমি ওদের কাজ দেখে কিচ্ছু বুঝি না একেবারে সিরিয়াসলি। যে এই জন্য ওদেরকে ওদেরকে দেখে মনে হচ্ছে যে ওদেরকে মনে করায় দেওয়া দরকার যে ওকে তুমি টপ অর্ডার ব্যাটসম্যান, তোমাকে টপ অর্ডার ব্যাটসম্যানের মতো খেলতে হবে এবং ওদের সাথে নিয়মিত প্রেপ টক করতে হবে। ওদেরকে ওদের কথাগুলো শুনতে হবে। আর আমাদের যে ক্যাপ্টেন আছে শান্ত, ওকে আমি যতটুকু পড়তে পেরেছি আমার মনে হয় ওর সবই ঠিক আছে। ওর একটু, ওই যে আমি বললাম না যে একটা আধ্যাত্মিক যে অংশটা ওইটা মিস। একটু ও দোয়া যদি, দোয়া পড়তে হবে তার। হ্যাঁ ও যদি একটু নামাজ টামাজ পড়ে, একটু আল্লাহ খোদার নাম নেয়, আমার ধারণা ওর পারফরমেন্স ভালো হয়ে যায়। আচ্ছা, আর তাহলে একটা জিনিস জানতে চাই, এই যে ক্রিকেটাররা এত কম্পেনসেশন পাইতেছে, তাদের আমরা বুক ভরা ভালোবাসা দিতেছি, এত লক্ষ লক্ষ কোটি ফ্যান তাদের, এটা কি মনে হয় না যে তাদের জিতার পথে কি কোনো বাধা সৃষ্টি করতেছে, বা তারা কেন তাদের মানে হাইয়েস্ট লেভেলে পারফর্ম এখনো মানে তারা করি করি করতে পারতেছে না? এই গোটা ক্রিকেট টিমের একটু সাইকো অ্যানালিসিস করেন আপনি তো, যদি দয়া করেন। গোটা ক্রিকেট টিমের যদি করতে বলেন, তাহলে একটা খুব বিখ্যাত লোক আছে, যেটা রোগ আছে, যেটা কেউ স্বীকার করতে চায় না, বহু পুরুষ মানুষ এই রোগে আক্রান্ত। সেটাকে বলে ইরেকটাইল ডিসফাংশন। এই ইরেকটাইল ডিসফাংশনের মেইন কারণ হলো পারফরমেন্স এংজাইটি। মানে আপনাকে যখন কোনো কিছু পারফর্ম করতে হবে, সেটা করার আগের থেকে যদি আপনি সেটা নিয়ে টেনশনে থাকেন, ভয়ে থাকেন, তাহলে তো আপনার পারফর্ম করার সময় পারফরমেন্স খারাপ করার একটা বিরাট সম্ভাবনা থাকে। কারণ কি, আপনি রিল্যাক্সড, ইউ আর নট বাই ইয়োর সেলফ, আপনি টেনশনে, অস্বস্তিতে। এইটা আমার মনে হয় এটা আমাদের পুরো দলের একটা সমস্যা। তবে এই ক্ষেত্রে আমাকে একটা কথা স্বীকার করতেই হবে, এবারের বিশ্বকাপের দলের মধ্যে, বাংলাদেশি দলের মধ্যে যতগুলো মানুষজন আছে, এর মধ্যে আমার সব মানসিকভাবে সবচেয়ে সুস্থ এবং সবচেয়ে স্বাভাবিক মানুষ মনে হয় মাহমুদুল্লাহ রিয়াদকে। কেন জানেন? কারণ ওনাকে দেখলেই বোঝা যায় যে ওনার মধ্যে সেই স্পিরিচুয়াল সেই স্পিরিচুয়াল আসল অ্যাওয়েকিংটা পুরুষ আছে। মানে ওরা কোনো ইরেকটাল কিছু প্রবলেম? হ্যাঁ, ও ওর মধ্যে একটা স্পিরিচুয়াল অ্যাওয়েকেনিং আছে। ও যে ধর্ম, জীবন, প্রফেশন, এগুলো সবকিছু একটা সুন্দর ব্যালেন্স করে নিয়েছে। দেখবেন কি সুন্দর দাঁড়িয়ে আছে। আমার দাঁড়িয়ে আছে দেখে বলছি না, এটা কিন্তু প্রমাণ করে। এবং দেখলেন সে খেলার ফাঁকে গিয়ে একটা মসজিদের টাকা উঠানোর জন্য তাদের ইভেন্টে গিয়ে হাজির হয়েছে। দেখেন, আমরা সারা জীবন শুনে আসছি পাকিস্তানি প্লেয়াররা নাইট ক্লাবে গিয়ে মারামারি করে, হ্যাঁ, ইন্ডিয়ান প্লেয়াররা অমুক মডেলের সাথে হারায় যায়। ইমরান খান নিয়ে এত লাফালাফি, সেই ইমরান খান ইংল্যান্ডের সবার সাথে ঘুমিয়েছে। আমার ধারণা উনি প্রিন্স চার্লসের সাথে হয়তো ঘুমিয়েছে। এনিওয়ে, কিন্তু দেখেন, ওকে দেখলেই কিন্তু এই জন্য আমি বলতেছি যে এই যে একটা ওয়েল ব্যালেন্স, যে আপনার প্রফেশন, আপনার রিলিজন, হাউ হাউ ইউ কন্ডাক্ট ইউরসেলফ, এই সবকিছু মিলায় এরকম একটা সুন্দর কম ব্যালেন্স তৈরি হলে মানুষের পারফরমেন্স, আপনি দেখেন আহ অন্যদের তুলনায় কিন্তু মাহমুদুল্লাহ ভালো পারফর্ম করছে। ধন্যবাদ। আচ্ছা, তাহলে আমরা যাই হোক, ডক্টর হ্যাঁ হ্যাঁ আমিন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি আপনার ব্যস্ত সময়ের ভেতরেও যে আমাদেরকে বেশ অনেকটুকু সময় দিয়েছেন। আপনি এই যে এত জ্ঞান গর্ভ এবং এত গভীরে গিয়ে এই যে আমাদের প্লেয়ারদের বা আমাদের যারা বোর্ডের অফিসিয়াল যারা আছেন তাদের যে বিভিন্ন
আপনি যেভাবে তাদের মন মানসিকতাকে আপনি অ্যানালাইসিস করলেন, আমার বিশ্বাস এটা সবারই কাজে লাগবে। সবাই এটা থেকে অনেক কিছু শিক্ষা নেবেন, এবং আমি আশা করি আমাদের এটাকে কাজে লাগিয়ে আমাদের এই ওয়ার্ল্ড কাপে বাংলাদেশ, আমাদের মায়ের দোয়া একাদশ, তারা একদম মানে মায়ের বুকটাকে একদম গর্বে ভরিয়ে দেবে তাদের ইনশাল্লাহ, খেলোয়াড়। ইনশাল্লাহ। তো অসংখ্য ধন্যবাদ আপনাকে। যারা দর্শকরা যারা দেখলেন, আপনাদেরকেও ধন্যবাদ। আপনারা যদি কেউ আমাদের হ্যাঁ, হ্যাঁ, আমি ওনার থেকে যদি এরকম আরো অ্যানালিসিস নিতে চান, বা আপনাদের যদি কোনো রকমের আহ, কোনো সাইকোলজিক্যাল কোনো রকমের হেল্প লাগে, আপনারা ওনার সাথে যোগাযোগ করবেন। কিংবা আহ, ইরেকটাল কোনো প্রবলেম থাকলে যোগাযোগ করতে পারেন। জি 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 জি। যাই হোক, তো ওটাও যোগাযোগ করতে পারেন। আপনাদেরকে ধন্যবাদ আমাকে এসে কথা বলতে দেওয়ার জন্য। অসংখ্য ধন্যবাদ।